আমি শামসুন নাহার। আমি বিএসসি নার্সিং কমপ্লিট করেছি জাহানারা নার্সিং কলেজ সিরাজগঞ্জ থেকে। এটি রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে। আমার সেশন ছিল 2019-20 এবং আমি বিএনএমসি লাইসেন্স পাস করেছি মার্চ 2025 আর আমি এনক্লেক্স পাস করেছি ডিসেম্বর 2025। আপনি এই এনক্লেক্স ওয়ার্ডটা সর্বপ্রথম কখন কিভাবে শুনছেন? এনক্লেক্স ওয়ার্ডটা শুনেছিলাম আমি যখন সেকেন্ড ইয়ারে ছিলাম, তখন আমার একটা ফ্রেন্ডের কাছে। কিন্তু সাথে এটাও শুনছিলাম যে এটা তো বাংলাদেশের এক্সাম সেন্টার নাই, ইন্ডিয়াতে গিয়ে দিতে হবে আর কি। তো তখনই স্বপ্নটা ওইখানেই শেষ হয়ে গেছিল। মনে হয়েছিল যে না, আমার দ্বারা তো আর সম্ভব না সেই ইন্ডিয়াতে একা একা গিয়ে পরীক্ষা দেওয়া। তো সেই কারণে আর কি ওইখানে বেশি ঘাটাঘাটি করি নাই। তো তারপরে যখন আমি বিএসসি নার্সিং কমপ্লিট করলাম, তারপর আমার ইচ্ছা ছিল যে ডিউরিং ইন্টার্নশিপটাকে অবশ্যই আমি কাজে লাগাবো, সেটা যেটাই করি না কেন। তো 1 মাস সময় নিয়েছিলাম যে কিভাবে কি করা যায়, কোন দিকে যাওয়া যায়, কোনটা আমার জন্য ভালো। তো ইউটিউবে অনেক সার্চ করতে করতে আমি পাইছিলাম এনক্লেক্স। তো তখন মনে হয়েছিল যে ঠিক আছে, দেখি বাংলাদেশে কেউ এনক্লেক্স পাস করছে কিনা। তারপরে ইউটিউবে ওইটা দিয়েও সার্চ করছি, করে একটা চ্যানেলে আপনাদের আর কি পেজের লিঙ্কটা পাইছিলাম। আচ্ছা, আপনি কি লিখে সার্চ করতেন তখন ইউটিউবে? এইটা লিখে সার্চ করছিলাম যে বাংলাদেশে কেউ এনক্লেক্স পাস করছে কিনা। সত্যি ভাই আমি এটা লিখে সার্চ করছি। তারপরে সাজেস্টেড ভিডিওতে মানে কার ভিডিওটা আসছিল, মানে কোন চ্যানেলে ভিডিওটা আসছিল? হিমোগ্লোবিন নার্সিং কোচিং। আর ওইটা ভিডিওটা ছিল হচ্ছে সুমন হাজরা ভাইয়ার। উনি মেনশন করছিল আপনাদের নাম এবং আপনাদের যে ফেসবুক পেজ ছিল ওইটা। তো আমি ওইখান থেকে আর কি আপনাদের পেজে গিয়ে দেখি যে আল্লাহ কি অবস্থা, কত সুন্দর একটা এনক্লেক্সের পরিপাটি একটা মানে ডিরেকশন দেওয়ার মতো একটা জায়গা। পরে সাথে সাথে নক দিয়ে দিছি। তো আপনাদের পেজ থেকে এরকম রিপ্লাই আসছিল যে আমাদের তো জানুয়ারিতে আবার নেক্সট ব্যাচ শুরু হবে, আপনাকে জানাই দেওয়া হবে। তখন আমি আর কি হিসাব করে দেখলাম, আমার কাছে মাত্র 2 মাস ছিল যে আমি যে মানে লাইসেন্স পরীক্ষা দিব বিএনএমসি সেটা পড়ার জন্য। তারপরে জানুয়ারি মাসের থেকে আমার এনক্লেক্সের প্রিপারেশন শুরু হবে। এই 2 মাস আমি টানা পড়াশোনা করছি শুধুমাত্র লাইসেন্স পড়া, মানে লাইসেন্সে যাতে পাস করতে পারি। আচ্ছা, আপনার পরীক্ষা ছিল কবে লাইসেন্স পরীক্ষা? মার্চ 2025 সালে। আচ্ছা, তার মানে জানুয়ারি অবধি হচ্ছে আপনি মানে বিএনএমসি যে আর্মি পরীক্ষা সেটা প্রিপারেশন নিছেন, রাইট? হ্যাঁ। আচ্ছা, তারপরে যেদিন থেকে আমার এনক্লেক্সের জার্নি শুরু হয়েছে সেদিন থেকে আমি ওইটাকে গুরুত্ব কম দিছি, কারণ তার আগে তো আমার ওইটা সব কমপ্লিট হয়ে গেছিল। যাইতাম ওই যে ওয়ার্ডে বই নিয়ে যাইতাম ভাইয়া, যখন আর কি ডিউটিতে যাইতাম ওয়ার্ডে গিয়ে রিভিশন করতাম, কিন্তু বাসায় এসে ফুল টাইম আমি এনক্লেক্স পড়াশোনা করতাম। আচ্ছা, আপনি যার কাছে, যে বান্ধবীর কাছ থেকে আপনি সর্বপ্রথম এনক্লেক্স ওয়ার্ডটা শুনলেন, তিনি কি এখন এনক্লেক্স পাস করছেন? না ভাইয়া, সে এখনো এনক্লেক্স পাস করে নাই। সে আমার ফ্রেন্ড আর কি, ছেলে ফ্রেন্ড। ও এখন বর্তমানে প্রিপারেশন নিচ্ছে, ইনশাআল্লাহ পাস করবে। ইনশাআল্লাহ পাস করবে। এখানে একটা গুরুত্বপূর্ণ টুইস্ট, সেটা হলো আমাদের শামসুন নাহার আপু যার কাছ থেকে শুনলেন এনক্লেক্স কথাটা, সেই মানুষটা আজও এনক্লেক্স পাস করতে পারে নাই, হয়তো সামনে পাস করবে। কিন্তু শামসুন নাহার আপা এনক্লেক্স পাস করে গেছে। আপনার মানে কতদিন হয়েছে এনক্লেক্স পাস করছেন আপনি? ভাইয়া 6 মাস তো হয়ে গেছে, জুলাই মাস চলতেছে, আমি ডিসেম্বরে পাস করছি। আচ্ছা, 6 মাস হয়ে গেছে। আপনি যখন আমাদের কোর্সে আসলেন তখন আমাদের পাশার সংখ্যা ছিল মাত্র 2 জন। আপনি যখন হচ্ছে পাস করলেন তখন আমাদের পাশার সংখ্যা কত ছিল? আমার নাম্বার ছিল 44। আমার খুবই ইচ্ছা ছিল যে ভাইয়া, ওই সময় আমি টার্গেট নিয়েছিলাম যে আমি 50-এর মধ্যে থাকবো। আপনাদের ব্যাচ 4 তখন রানিং ছিল, তো আমি তো 5-এ ভর্তি হয়েছি। তার মানে এতদিনে যদি 2 জন পাস করে, আমাকে 50 জনের মধ্যে থাকতেই হবে। ইনশাআল্লাহ আমি এটা পারছি ভাই, আমার অনেক ভালো লাগছে। নাম্বারটা এনক্লেক্স আপনার জীবনে কি কি পরিবর্তন আনছে? প্রথমত ভাইয়া, পড়াশোনাকে কিভাবে আমরা দেখি। আগে তো আমরা পড়াশোনা একমতো করতাম, আমাদের বাংলাদেশি পড়াশোনা সবকিছু একমতো ছিল, কিন্তু এনক্লেক্সের পড়াশোনা সম্পূর্ণ ভিন্ন ছিল। এবং আমার কাছে লাগতো কি, আমি যত পড়তেছি তত নতুন জিনিস শিখতেছি। একটা মানে পড়াশোনা করার যে একটা ক্ষুধা, ওইটা মনে হয় দিন দিন বাড়তো, যে না আমাকে আরো জানতে হবে, আরো জানতে হবে। এনক্লেক্স জার্নিটাই এমন, যারা এর মধ্যে একবার ঢুকে যায় তাদের মনে হয় যে আরো জানতে হবে, আরো জানতে হবে, মানে এরকম টাইপের আর কি। আর আফটার এনক্লেক্স পাস করার পরে আমার এই যে জব কন্ট্যাক্ট করা বা ইংলিশের প্রিপারেশন বলেন, যাই কিছু, এগুলাতে এখন মনে হয় যে দুধ ভাত টাইপের। ওইটা শেষ করে আসছি, মানে এগুলো এখন কিছুই মনে হয় না, আল্লাহ দিলে সবকিছুই পার হয়ে যাচ্ছে। আমি এখানে একটু আপনাকে পজ করতে চাইবো, সেটা হলো আমরা প্রায় সময়ই বিভিন্ন রকমের প্রশ্ন পাই যে ভাই আমাকে ইংলিশ পরীক্ষাও কি দিতে হবে? মানে মানুষ ধরেই নেয় যে এনক্লেক্সের চাইতে ইংলিশটা অনেক বেশি কঠিন। আপনি কি সেটা মনে করেন? না ভাইয়া, এটা একদমই না। যে মানে এনক্লেক্স পাস করবে তার মধ্যে একটা কনসিস্টেন্সি থাকে, পড়াশোনা করার একটা জিদ থাকে এবং পরিশ্রম, সে অলরেডি পরিশ্রমী হয়ে ওঠে। তো সেই ক্ষেত্রে পরবর্তী জার্নিগুলো তার কাছে আর কঠিন লাগে না। এটা সত্যি কথা, আমি ফিল করতেছি সেটা। আচ্ছা, আপনি সহ যারা এনক্লেক্স পাস করে তারা অবশ্যই পরিশ্রমী,
কিন্তু সেই পরিশ্রমী সংজ্ঞাটা আপনি মানে কত ঘন্টা পড়াশোনা করে নিজের সাথে মানে এটা সেট করে নিয়েছেন? কত ঘন্টা পড়তেন আপনি? ভাইয়া আমি এইটা বলবো না যে আমি কত ঘন্টা পড়তাম, আপনি আমাকে এটা জিজ্ঞাসা করতে পারেন যে আমি কতক্ষণ পড়ি না। আচ্ছা, কত আমি শুধু- সময় আপনি পড়েন? আমি আমি খাইতে বসেও পড়ছি ভাইয়া, এটা সত্যি কথা। খাইতে বসে আমার সামনে ল্যাপটপ ছিল, পড়তেছি। আমি মনে হয় ঘুমের মধ্যেও পড়ি। আমি রাতের বেলা 2-3 ঘন্টা ঘুমে আবার ঠাস করে উঠে যাই। মানে আমার রাত ছিল না, দিন ছিল না, রাস্তাঘাট ছিল না, কিচ্ছু ছিল না। আমি ধরেন আমার বাসা তো অনেক দূরে, আমি ঢাকায় থাকতাম তখন বা তো পুরা রাস্তা জার্নি করতে যাইতে যাইতে আমি পড়াশোনা করছি, মানে যেটা আমার লাইফে আগে কখনোই হয় নাই। মানে মানে এমন শামসুন্নাহার কি আগে ছিল এন্ট্রান্স প্রিপারেশনের আগে? না না ভাই, এরকমটা কখনোই ছিলাম না। মানে অনেক অলস ছিলাম, মানে পড়াশোনা থেকে দূরে দূরে থাকার চেষ্টা করতাম, কোনো রকমে শেষ হইলে হয়। কিন্তু আচ্ছা। যখন এনক্লেক্সের জার্নিতে আসছি তখন সেটা আর এই ক্ষুধাটা আসলে কিভাবে তৈরি হলো আপনার মধ্যে, মানে পড়াশোনা করার যে ক্ষুধাটা? এই ক্ষুধাটা তৈরি হয়েছে যখন এটার জন্য আমি ধন্যবাদ দিব ভাইয়া আমার ব্যাচে যারা আছে, আমার মানে সিনিয়র বড় ভাইয়া আপুরা। আমি কিন্তু সত্যিই জানতাম না যে কিভাবে আসলে পড়াশোনাটা করতে হবে। আপনারা ক্লাসে বলতেন, কিন্তু তারপরে খুব কাছে থেকে আমি কিছু বড় ভাই বোনদের দেখছি যারা মানে টানা 10 ঘন্টা ডিউটি করার পরেও ডিউটির মধ্যে দেখি যে তারা ফোন না পাইলে স্টপ ওয়াচে, আমি একজনকে দেখছি স্টপ ওয়াচে বসে পড়াশোনা করে মানে ডিউটির মধ্যে। তারপরে মানে বাসায় এসে কোনো রকমে মানে খাওয়া দাওয়া করছে কি করে নাই, বসে গেল টেবিলে। তো এইগুলা দেখে আমার এত ভালো লাগতো যে ওনারা যদি পারে তাহলে আমি কেন পারবো না, এবং ওনারা অনেক সিনিয়র। তো ওনাদের দেখে দেখে আমি শিখছি ভাইয়া। আচ্ছা, আপনার ছোট ভাই তো আপনাকে মেন্টালি অনেক বুস্ট আপ করতো পরিবারের পক্ষ থেকে। তো আপনার ছোট ভাই কি করেছে? আমার ছোট ভাই এখন পড়াশোনা করতেছে বুয়েটে, ও 3rd ইয়ারে পড়ে এখন, আচ্ছা, ওনার সাবজেক্ট কি? মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আচ্ছা, এই পডকাস্টটা তো অবশ্যই উনি শুনবেন যখন আমরা রিলিজ করব, মানে ওনার উদ্দেশ্যে কোনো বার্তা আছে কিনা? ওনার উদ্দেশ্যে এবং আমার বাবা মা সহ সবার উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে যেই সাপোর্টটা তারা আমাকে পুরো এনক্লেক্সের জার্নিটাতে দিছে, এই সাপোর্টটা আমি তাদের কাছ থেকে সারা জীবন পাইতে চাই। এই সাপোর্ট যদি তারা দেয় তাহলে আমার জীবনে আর কোনো কিছুই মানে বাধা হয়ে দাঁড়াবে না, সবকিছু আমি অতিক্রম করতে পারবো। আর ভাই বোনের যে ভালোবাসাটা আছে সেটা যেন সারা জীবন অটুট থাকে, এইভাবে আমি এটাই চাই। আচ্ছা, আপনার ছোট ভাইকে তো আপনি বলছেন যে এন্ট্রান্স প্রিপারেশন নিতে চান, অবশ্যই তো কথা তো হয়েছে তাই না প্রিপারেশন নেওয়ার আগে? তো উনি কি কখনো সার্চ করে দেখছে যে এটা আসলে করে কি পারপাসটা কি, বা পাস করে যাওয়ার পরে ওটার প্রসেসটা কি, কখনো কি উনি এক্সপ্লোর করছে কিনা? এটা তো যখন আমি এনক্লেক্সের প্রিপারেশন নিব বাসায় বলার আগে ওকে বলছি যে আচ্ছা। দেখ এরকম আমি পাইলাম, তো ওরে আপনাদের কোচিং এর লিংকটাও দিছিলাম, কারণ বাসা থেকে পারমিশন ছাড়া তো আমি কিছুই করতে পারবো না। তো ও সবকিছু ঘাটাঘাটি করছে, ইউটিউব ঘাটাঘাটি করছে, করার পরে ও নিজেও অনেক খুশি হয়ে গেছে। আমাকে বলতেছে তুই যদি এটা করতে পারিস তাহলে তো অনেক ভালো, তুই ইউএসএ তে একদম সেটেল হইতে পারবি। আর ওরও ইচ্ছা আছে ইন ফিউচার ওইখানে যাওয়ার। তো সেই ক্ষেত্রে ও আমাকে এভাবে মোটিভেট, তুই যা আগে তারপরে আমি যাবো, এরকম। তো তখন ও ফ্যামিলিতে কথা বলে যে ওকে এরকম সাপোর্ট দাও, কারণ ফাইন্যান্সিয়াল সাপোর্টটা তো আমার দরকার ছিল ভাইয়া, অবশ্যই। যেটা ও বাসায় না বললে কখনোই হয়তো আমি পাইতাম না। আমাকে এইভাবে বলতো তুই পড়াশোনা কর, বাকিটা আমি দেখতেছি। আমার বাসায় ইচ অ্যান্ড এভরিথিং কি লাগবে আমার আম্মু আব্বুকেও বলতো, আব্বু আম্মু বলতো যে আচ্ছা তো তোর নাকি এটা লাগবে আমি দিচ্ছি, মানে এরকম টাইপের আর কি। আর লাস্টের দিকে এটাই বলতো যে আমার মুখমানটা রাখিস, আমি তোর জন্য এত কিছু করি, সবকিছু ম্যানেজ করতেছি, আমার মুখমানটা রাখিস। আচ্ছা, এই যে আমরা আমাদের ফেসবুক পেজে তো সবসময় বলি যে এনক্লেক্স পাস করে ইউএসএ যাওয়ার যে প্রসেসটা সেটা একদম ট্রু, যদিও আমরা আসলে অনেকেই প্রসেসিংয়ে আছে, হ্যাঁ সামনে ওনারা যাবে, কিন্তু ওটার জন্য ওয়েট করতেছি। অনেকে বিশ্বাস করে না বাংলাদেশে, অনেকেই। আপনার ভাই কি বিশ্বাস করছে এই কথায়? সে তো এক্সপ্লোর করছে তাই না? জি ভাইয়া, হ্যাঁ এক্সপ্লোর করছে এবং সে তো দেখছে, যে নিজে ঘাটাঘাটি করে দেখছে, সে কেন বিশ্বাস করবেন? যারা এগুলা বলে তারা এই যে বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ আছে তার জন্য এই কথাগুলো বলে, কিন্তু Exactly. যারা ইন্টারন্যাশনালি একটু সার্চ করে দেখবে তারা বুঝতে পারবে যে না আসলে এটা এই নামে কিছু আছে এবং এখান থেকে যাওয়া যায়, আসলে ইউএসএ তে মুভ করা যায়। প্রিয় দর্শক, এখানে আমি একটু বলতে চাই, সেটা হলো আমরা নার্স যারা আছেন, আপনার ছোটো ভাই কিন্তু নার্স না, তিনি হচ্ছে আমাদের প্রফেশনের না, কিন্তু তিনি নিজে নিজে সব কিছু সার্চ করে দেখলো যে তার বড় বোন যে একটা প্রিপারেশান নিবে একটা মানে লাইসেন্স নেওয়ার জন্য, সেটা তো একটা পারপাস লাগবে, রাইট? সেই পারপাসটা ঠিক আছে কিনা এবং এটা সত্য কিনা। আমরা তো বুঝুম বাজুম কথা তো বলতে পারি তাই না, মানুষ তো বাংলাদেশি কোচিংতে বিশ্বাস করে না। এবং তিনি দেখলেন যেটা সত্য, এবং তার বোনকে এনক্লেসে প্রিপারেশান নিতে সহযোগিতা করলেন এবং উনকে পাস, মানে ওনার বোন এখন পাস করে গেছে। তো এই জিনিসটা আমরা যারা নার্স আছি আমাদের বিশ্বাস করতে অনেক কষ্ট হয়, আমাদের হজম করতে অনেক কষ্ট হয়।
মানে এমন হয় বদহজম করে ভূমিটা আমাদের উপর ছেড়ে দেয় যে ভাই আপনারা তো এখনও যান নাই। তাদেরকে আমি এটা বুঝাইতে পারি না যে যাওয়ার তো একটা প্রসেস আছে, আপনি বললেন আপনাকে নিয়ে যাবে, বিষয়টা তেমন না। আপনি কি কি রিসোর্স ফলো করছেন? ভাইয়া রিসোর্স তো মেইনলি আপনাদের শীট, নোমান ভাইয়ের শীট। আর যখন ক্লাস নিতেন, আপনি ফার্স্ট টাইম যখন ক্লাস নিতেন, তখন তো আপনি পড়ানোর পরে এটা বলতেন যে এই ডিজিজগুলার উপরে বা এই হোমওয়ার্কগুলার আদ্যপান্ত সব কিছু আপনার জানতে হবে, এই সিস্টেমের উপরে আদ্যপান্ত সব কিছু জানতে হবে। তো এই জিনিসটা আমি মাথায় রেখে পড়াশোনা করতাম, কারণ আমি তো প্রথমবার করতেছি ভাইয়া। শুধুমাত্র আপনার ক্লাস বা শীটটা দেখে তো আমি প্রপার বুঝবো না। তো সেই দিক থেকে আমি চেষ্টা করতাম আমার কাছে যতগুলা রিসোর্স আছে প্রত্যেকটাতে এইটাতে কি বলছে দেখি। আগে ফার্স্টে আপনারটা পড়তাম, আপনার ক্লাসটা আবার রিপিট করতাম, তারপরে দেখতাম এই বই কি বলছে, তারপরে আরেকটা বই এখানে কি বলছে, এখানে এক্সট্রা কি আছে, বইগুলা সব শেষ। তারপরে ইউটিউবের অনেক চ্যানেল আছে যেগুলোকে আমি ফলো করতাম, এবং এত এত ভিডিও দেখতাম যতক্ষণ না পর্যন্ত এরকম হয়েছে যে আমি চোখ বন্ধ করলে প্যাথোফিজিওলজি দিয়ে কজ, সাইন, সিমটম সবকিছু মানে মিলাইতে পারতেছি, ততক্ষণ পর্যন্ত আমি একটা ডিজিজ পড়তাম। আচ্ছা, ইউটিউব চ্যানেল কোনগুলো ফলো করতেন? ইউটিউবের মধ্যে ওই যে নার্স মাইক, যাকে আমার অনেক ভালো লাগে, সিম্পল নার্সিং, তারপরে রেজিস্টার্ড নার্স আরএন, তারপরে নাভ কিরণ এটা, তারপরে ডক্টর শারুন, যেটা ওই যে কিলম্যাক রিভিউ, ওনার কাছ থেকে আমি শিখছি ভাইয়া কিভাবে কোশ্চেন ইলিমিনেট করা যায়। মানে আমি তো প্রথম দিকে সত্যি কথা বলতে ফেল করতাম, দু একটা পরীক্ষায় ফেল করছি। তো পরে বুঝতে পারলাম যে না, আমার পড়াশোনার প্যাটার্নটা আরেকটু চেঞ্জ করা দরকার, আমার আরেকটু এক্সপ্লোর আরো বেশি করে করতে হবে। তো আমি তখন ওনার প্রশ্ন সলভ কিভাবে করতে হয়, কিভাবে একটা মানে অপশনকে আমি ইলিমিনেট করব, এটাকে কেন নিব, এটাকে কেন নিব না, এই জিনিসগুলো ওনার কাছ থেকে আমি শিখছি। এবং ওইটা যখন ভালোভাবে, ওনার তো ভিডিওগুলো বিশাল বড়, মানে এত বড় ভিডিও কেমনে দেখতেন ধৈর্য নিয়ে? ওই যে আপনাকে বললাম না, খাওয়ার সময় দেখতাম। তো যেই দিন আপনি যেই সিস্টেমটা পড়াইতেন, ওই সিস্টেম পড়ার পরে সবগুলা রিসোর্স দেখে প্যাথোফিজিওলজিটা যখন আমি বুঝে গেলাম ঠিক মতো, ডিজিজটা আমার কাছে একদম ক্লিয়ার, তখন গিয়ে আমি ওনার মানে খাওয়ার সময় গিয়ে ওনার ভিডিওটা দেখতাম। মানে ওইটা ছিল আপনার রিক্রিয়েশনাল টাইমে দেখা এবং সর্বশেষ মানে যে রিসোর্স সেটা। মানে আপনি যেটা করতেন, প্রথমে আমাদের তো ক্লাসটা দেখতেন, দেখার পরে আপনার সিম্পল নার্সিং অন্যান্য বই থেকে আপনি দেখতেন, সেম টপিকটাই অন্য বই থেকে দেখতেন। দেখার পরে যখন আপনি বুঝতেন যে আপনার আসলে প্যাথোফিজিওলজি সহ সমস্ত বিষয়টা, ডিজিজটা আপনার মাথায় চলে আসছে, তখন আপনি রিক্রিয়েশন টাইম বা অবসর সময় বা খাবার সময় খাবার খাইতেন আর শেরনের ভিডিও দেখতেন। তো অ্যামেজিং একটা প্ল্যান, অ্যামেজিং। এইটা আসলে মানে খুবই উপকারী, যারা পডকাস্টটা শুনবেন আপনারা আসলে এটা অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, তারপর আর কোন কোন রিসোর্স আসলে ফলো করছেন আপনি? হ্যাঁ, এটা ছিল যে ক্লাস চলাকালীন এই রুটিনটা আমি ফলো করছি। বাট যখন আমার ক্লাস শেষ, শুধুমাত্র মক টেস্ট, তখন শুধুমাত্র আমার ভাই আমাকে রুটিন করে দিত। 10-15 দিন পর পর সে আমাকে ফোন দিত, দিয়ে বলতো যে এখন তোর পড়াশোনার কন্ডিশন কত দূর, কোচিং এ কি চলতেছে, আর তোর এখন মানে তুই কত দূর আগাইছিস, সবকিছু তাকে বলতাম। সে কিন্তু মেডিকেল টার্মে কিছু জানে না, কিন্তু প্রিপারেশনে কিভাবে আমি ভালো করবো সেটা আমাকে বলতো। তো আমাকে আবার নতুন ভাবে প্ল্যান দিত, প্রত্যেক 10-12 দিন 15 দিন পর পর আমাকে নতুন করে প্ল্যান দিত যে আচ্ছা তোর কোচিং তাহলে এখানে আছে, তুই এখন এভাবে কর। তো আমাকে কোচিং শেষে এটাই বলছিল যে তুই এখন শুধুমাত্র রিভিশন করবি শীটগুলা, কারণ তোর তো সব পড়া শেষ। আর শীটে আমি নোট রাখতাম, মানে আপনার ওই শীটে আমার এক্সট্রা খাতা বা কোনো কিছু নেই, একদম ছোট ছোট করে আমি ওইখানেই লিখে রাখতাম। তো শীটগুলায় আমি প্রায় 3 বার মতো রিভিশন দিছি যখন কোচিং এর মক টেস্ট গুলা চলে তখন। তারপরে গিয়ে ডিসিশন নিয়েছি যে আমার এখন সাবস্ক্রিপশন কিনা উচিত। আচ্ছা, সাবস্ক্রিপশন কোনটা কিনছেন আপনি? ফার্স্টে ভাইয়া সাবস্ক্রিপশন ওই যে আর্চার নিয়েছিলাম 3 মাসের জন্য। 3 মাসের জন্য নেওয়ার একটা কারণ ছিল, কারণ আমার তো ওই যে রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে ছিলাম না, পেপারস কালেক্ট করতে একটু লেট হয়েছিল, যার কারণে ইভালুয়েশন প্রসেসটা লেট। তো যার কারণে আমি ঠিক করে রাখছিলাম যে আপনাকে জিজ্ঞাসা করছিলাম যে ভাইয়া ইভালুয়েশনটা কতদিনের মধ্যে হইতে পারে। তো আপনি বলছেন যে নভেম্বর বা অক্টোবরের লাস্টের দিকে আপনার ইভালুয়েশন চলে আসবে। তো ওই মাপ করে আমি ডিসেম্বর পর্যন্ত সাবস্ক্রিপশন 3 মাসের কিনে নিয়েছিলাম, কিন্তু পরীক্ষা দিচ্ছি মাত্র 16টা। তারপরে নোমান ভাইয়া বলছিল যে আপনি এখন অন্য সাবস্ক্রিপশন কিনেন, যেহেতু এখানে ভালো হচ্ছে, আর পরের পরীক্ষাগুলো তো এত বেশি না থাকে, এগুলো দিয়ে সময় নষ্ট করার দরকার নেই। পরীক্ষায় আপনার প্রশ্ন কতটা আসছিল? প্রশ্ন আমার 85 আসছিল। আচ্ছা, কম্পিউটার শাটডাউন হওয়ার পর কেমন আপনার ছিল, যে পারসেপশন ছিল যে পাস করবেন নাকি ফেল করবেন? আমার কম্পিউটার যখন শাটডাউন হলো, তখন আমার মনে হইলো যে আমার বিগত 1 বছরের পুরা পরিশ্রম সবকিছু বৃথা। আর আমি 99% শিওর ছিলাম আমি ফেল করব, কারণ আমার কোশ্চেন অনেক সহজ লাগছে আমার কাছে। ভাইয়া আপনারা বলতেন না যে অনেক সহজ কোশ্চেন যারা পাই তারা ফেল করে, তো আমার মাথার মধ্যে ওইটা ছিল যে এত সহজ কোশ্চেন পাইছি মানে নিশ্চয়ই আমি ফেল। তো আমি একদম চোখ বন্ধ করে
মানে ওইখানে তো কোনো নয়েজ করা যাবে না, কিন্তু আমার মনে হচ্ছিল পুরো দুনিয়া আমার ঘুরতেছে, আমার জানটা বের হয়ে গেল, এরকম মনে হচ্ছিল যে আমি এতদিন কি করলাম। তারপরে ভাইয়া ওই যে ওনাদের কিছু ইয়ে ছিল আর কি, ইনকোয়ারিজ ছিল, তো ওইগুলো আবার আসতেছিল। আমি তখন নিজেকে একটু সান্ত্বনা দিলাম, আচ্ছা ঠিক আছে, শাটডাউন মনে হয় 85-এ সবারই শাটডাউন হয়, তারপরে আবার আমাকে মেবি কোশ্চেন দিবে। তো আমি অনেক আশা নিয়ে আবার ইনকোয়ারিজের ওইগুলা হচ্ছে অ্যান্সার করতেছিলাম। লাস্ট যখন অ্যান্সার করা শেষ দেখি যে সত্যি সত্যি শাটডাউন হয়ে গেছে, তখন তো আমি কোনো রকমে বের হয়ে এসে একদম কান্না শুরু করে দিছি। সালেহা আপু বাইরে ছিল, উনি আমার 5 মিনিট আগে বের হয়েছে, তো ওনারও 85-এ ক্লোজ হয়েছিল, তো আমরা দুইজনকে জড়ায় ধরে অনেক কান্না করছি। তারপরে আপনাদেরকে মেসেজ দিছিলাম যে ভাইয়া মনে হয় পাস করবো না, ফেল, 85-এ ক্লোজ হয়েছে। তো তারপরে নোমান ভাই যখন জিজ্ঞেস করছিল যে আপনাদের কোশ্চেন গুলা কেমন আসছে, লাস্ট কোশ্চেন কি ছিল, তো লাস্ট কোশ্চেনটা প্রায়োরিটি ছিল, তো ভাইয়া বলছে টেনশন করার কারণ নাই, প্রায়োরিটি কোশ্চেন দিয়ে শেষ করছে মানে আপনি পাস করবেন, আপনার তো ভালো চাই না এগুলা, আপনি পাস করবেন। তারপরে একটু শান্তি লাগছিল আর কি। পরীক্ষা দেওয়ার জন্য তো মালয়েশিয়াতে গেলেন, রাইট? কেমন এনজয় করলেন মালয়েশিয়াতে? একটা গার্লস ট্রিপ ছিল ভাইয়া, মানে 4 জন মিলে খুবই এনজয় করছি। আর তার উপরে ছিল ওইটা 31st নাইট, মানে আমরা তো পরীক্ষা দিচ্ছি 30 তারিখ আর রেজাল্টও দেখছি 30 তারিখে, আর 31st নাইট ওইখানে পালন করতে পারছি। মানে ওইটা ওই ফিলিংটা বলে বোঝাইতে পারবো না, অনেক ভালো লাগছে। রাইট, 3 জন আপনারা একই ব্যাচে ছিলেন, আরেকজন অন্য ব্যাচে ছিল, মানে ইজিলি বন্ডিং করার ক্ষেত্রে আপনার অ্যান্টিসিপেট কোনো ফ্যাক্টর কিনা? জি ভাই অবশ্যই। মানে আমরা কার সাথে যাব, বা ফার্স্টে আপনারা জিজ্ঞাসা করছিলেন যে একা এক্সাম দিতে যাবেন নাকি কারোর সাথে দিব, তো আমি বলছিলাম কারোর সাথে দিলে ভালো হয়। তখন আপনি আমাকে বলছিলেন যে ওই তারিখে এক্সাম বুকিং দেন, অনেকে আছে আপনাকে তাদের সাথে পাঠাবো, তো আমি সাথে সাথে এক্সাম বুকিং দিয়ে ফেলছিলাম। তারপরে দেখি যে আমার ব্যাচে 2 জন, এবং যে আরেকজন ছিল উনি তো ব্যাচ 6-এ, সালেহা আপু, তো ওনার সাথে আমার এয়ারপোর্টে দেখা হয়েছে ফার্স্ট, কিন্তু মনেই হয় না যে কখনো ওনার সাথে আমার কথা হয় না। উনি ডোমেস্টিকে আসছিল, সিলেট থেকে এসে ভেতরে ছিল, আর আপুদের যেহেতু একটু আসতে লেট হচ্ছিল, তো আমি সরাসরি ফার্স্টে গেছিলাম আর কি, গিয়ে ওনার সাথে আমার পরিচয়। 2 জন মিলে অনেক গল্প করছি, মানে উনি আমার একটু সিনিয়র, কিন্তু তারপরে আমরা বান্ধবীর মতো নিজেদেরকে ট্রিট করি আর কি। মানে আপনার অ্যান্টিসিপেটেড মেম্বার যখনই তার সাথে দেখা হবে, তাদের আসলে পূর্ব পরিচিত থাকার দরকার নাই, এই যে সবাই যে একটা কমিউনিটি মেম্বার, এটাই এনাফ।